আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাসুম। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আজকের এই অনুষ্ঠানে। জি মাসুম ভাই, আপনি জানেন গতকাল থেকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ডলারের প্রাইস নির্ধারণ করা হচ্ছে এবং গতকাল আমরা যেটা দেখলাম যে প্রাইসও মোটামুটি রিজনেবল ছিল। আপনার কাছে এই পদক্ষেপটি বাজারমুখী হয়েছে কিনা? না, হ্যাঁ, এটা আসলে একটা ফ্লেক্সিবিলিটির ইন্ডিকেশন যে একেবারে কন্ট্রোল রিজিমে না গিয়ে ব্যাংকার্স ক্লায়েন্টের রিলেশনশিপের ভিত্তি করে যে কোনো প্রাইসিং, ইভেন লোন প্রাইসিং বলেন, ফরেন এক্সচেঞ্জ প্রাইসিং বলেন, ডলারের প্রাইসিং বলেন, সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো উদ্যোগ। কেননা একটা ব্যাংকার এবং ক্লায়েন্টের রিলেশনশিপ সেটার মধ্যে অনেক ডিনামিক্স কাজ করে। কেন তার যে ভলিউম অফ বিজনেস কেমন, তার ট্র্যাক রেকর্ডটা কেমন, তাকে সব কিছু মিলিয়ে কিন্তু একটা ম্যাচিউর সিদ্ধান্ত আসা যায়। কেন প্রাইসিংয়ের মধ্যেও একটা ম্যাচিউরিটিস থাকতে হবে। যেটা সেটার আমার মনে হয় ভেরি মাচ প্রেজ ওয়ার্দি অ্যাপ্রোচ, এবং এটা বোঝাচ্ছে যে আমরা মার্কেটের দিকে, মার্কেট ফোর্সেস যাতে ডিটারমাইন করে সেদিকে একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড। জি, এটা অনেক ব্যাংকারদের দাবি ছিল অনেকদিন যাবত। আমার এর ফলে কি ইন্টারব্যাংক ট্রানজাকশনসের গতিটা বাড়বে, রাইট, এবং ডলারের যে ক্রাইসিসটা অনেকখানি কাট করা যাবে। এটা গুড অ্যাপ্রোচ। বাট বাংলাদেশের ব্যাংকে ইন্টারভেনশন কখনো কখনো প্রয়োজন হয়ে পড়ে, কেননা ডলারের প্রাইস যদি বেশি অ্যাপ্রিসিয়েট করে, ইন দ্যাট কেস এটা ইনফ্লেশনের উপরেও একটা ব্যাপার চাপ আসে। কারণ আমাদের কিন্তু প্রাইস স্টেবিলিটি অ্যান্ড গ্রোথ দুটার মধ্যে কিন্তু একটা ট্রেড অফ করে আমাদেরকে চলতে হয়। কারণ এই সময়টা কিন্তু তাই ডিমান্ডস করে, কারণ কোন পয়েন্টে বাংলাদেশ ব্যাংক ইন্টারভেনশন করবে সেটাও বাংলাদেশ ব্যাংকে জানে। তো কিছুটা হলেও লিবার্টি যে দেওয়ার যে এটা মনে হচ্ছে ম্যাচিউর পলিসি রেসপন্স কনসিডারিং দ্য গ্রাউন্ড রিয়ালিটি, প্রিভেলিং গ্রাউন্ড রিয়ালিটি। এক্ষেত্রে কার্ভ মার্কেটে যে লেনদেনটা রয়েছে সেটা কি কিছুটা কমে আসবে? হ্যাঁ, অবশ্যই কমে আসবে। আর কথা হলো যে ইনফর্মাল এন্ড ফর্মাল মার্কেটে যে প্রাইসিংয়ের যদি গ্যাপ যত কমে আসবে ততই কিন্তু একটা মার্কেটের পারফেকশনের দিকে আগাবে। আরেকটা আপনারা দেখেছেন যে আমাদের রেমিটেন্সের প্রভাব কিন্তু বেড়েছে, ভালোই বেড়েছে। এটা হলো যেহেতু ওই যে ফর্মাল ইনফর্মাল মার্কেটের যে আগে যে গ্যাপটা ছিল সেটা গ্যাপটা অনেক কমে আসছে। জি, আরেকটি বিষয় হচ্ছে যে এলসি খোলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এলসি খোলার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছিল এই ডলার ক্রাইসিসের জন্য। এখন সেটা কিছুটা সমাধান হবে কিনা? অবশ্যই লাগাবো। কেন এলসি করাটা কি আমাদের যেহেতু সাপ্লাই চেনের একটা বিরাট অংশ আমরা কিন্তু বাড়ি থেকে নিয়ে আসি। সো সাপ্লাই চেন কোনোভাবে ডিসরাপশন করা যাবে না, কেননা আমাদের কিন্তু ওভাররাইডিং কনসার্ন এখন ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে নিয়ে আসা। আমরা জানি যে আমাদের হেডলাইন ইনফ্লেশন কিন্তু প্রায় ডাবল ডিজিটে, আমরা যদি কোর ইনফ্লেশন না দিয়ে ফুড এবং ইয়ের মাধ্যমে দিয়ে, সুতরাং আমাদের আলটিমেট অবজেক্টিভ হলো ইনফ্লেশনটাকে এনি কস্ট কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা, রেইন ইন দ্য ইনফ্লেশন। কারণ এটার কিন্তু কোরোসিভ ইফেক্ট ইজ মাল্টিপ্রনসড। প্রত্যেকটা জায়গায় এটার ইম্প্যাক্ট আসলে, এটাকে যত তাড়াতাড়ি আমরা কন্ট্রোলে নিয়ে আসবো ততই বেটার। জি, আরেকটি প্রশ্ন করতে চাই, এখন আসি ব্যাংকের খেলাপি ঋণ নিয়ে। জি, আপনি জানেন যে খেলাপি ঋণ যেটা রয়েছে সেটা কমানোর জন্য অনেক ধরনের প্রচেষ্টা করা হচ্ছে। সেন্ট্রাল ব্যাংক থেকে বলা হয়েছিল যে এই খেলাপি ঋণকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এক্ষেত্রে আপনি জানেন যে 3টি শর্ত রয়েছে। ডাউন পেমেন্ট দিতে হয় খেলাপি ঋণকে রিস্কেজুলিং করার ক্ষেত্রে, এছাড়া টেনিওর বাড়ানো হয়, প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট শুধু মানে পেমেন্টটাকেও স্থগিত করা যায়। সেক্ষেত্রে এরকম শোনা যাচ্ছে, পত্রিকায়ও এসছে যে ডাউন পেমেন্ট দেওয়ার যে শর্তটা মকুফ হতে পারে, মেয়াদও বাড়ানো হতে পারে, প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পেমেন্টও মকুফ হতে পারে। এই যে পদক্ষেপটা আসবে জুনে, আপনার কাছে কি এটা যুক্তিসঙ্গত মনে হয়? অবশ্যই এই যুক্তিসঙ্গত এই জন্যই মনে হয়, বিকজ একটা ক্লায়েন্টের সম্পর্কে ইমপ্রেশন তো ব্যাংকারে ভালো থাকে। আচ্ছা, সে কতখানি ছাড় দিবে। আমার কথা, আমাদের দেশে কিন্তু একটা সেগমেন্ট আছে যারা উইলফুল ডিফল্টার্স, আচ্ছা, যাদের যাদের উদ্দেশ্য ছিল ব্যাংকের টাকা দিয়ে টাকা ফেরত দেবে না। আর কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা আনফোর্সিন সিচুয়েশন, ফোর্স মেজর সিচুয়েশনের জন্য বা এক্সটার্নাল অ্যাডভার্সিটির জন্য সিক হয়ে গিয়েছে, তারা কিন্তু উইলফুল ডিফল্টার না। অনেকে আবার বিজনেস ফোরকাস্টিং কাজ করে নেই, তারা কিন্তু টাকাটা অন্যদিকে ডাইভার্টও করে নেই, বিজনেসেই তারা করেছে কিন্তু তাদের ফোরকাস্টিং ঠিক ছিল না, অ্যাব্রাপ্ট এক্সপানশন প্ল্যানে গিয়েছে, তার সঙ্গে মার্কেট আউটলুকের সঙ্গে রেজোনেট করেনি। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এটা ব্যাংকারদের উপর ছেড়ে দেওয়াই বেটার। ব্যাংকারই অ্যাসেসমেন্ট করবে সেই যদি এই অবস্থায় থাকে যে কোনো ডাউন পেমেন্ট দেওয়ার মতোই অবস্থা না, তবে ডাউন পেমেন্ট না দেওয়ার কালচারটাও ভালো না। তবে ডাউন পেমেন্টটা আর ফ্লেক্সিবল, 2% দেবে, কেউ 5% দেবে, এইভাবে কাস্টমার টু কাস্টমার ভেরিয়েশন করতে হবে বেজিং অন দেয়ার কজেস অফ ডিফল্ট অফ বিং লোন ডিফল্ট। অবশ্যই আপনি ডাউন পেমেন্টটা নিয়ে সুন্দরভাবে বলেন। বাকি দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি।
দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেস। দর্শক, বিরতির আগে দেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাসুমের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও ফিরছি আলোচনায়। মাসুম ভাই, আপনি যেটা বলছিলেন যে খেলাপি ঋণের বিরুদ্ধে, খেলাপি ঋণের পরিবর্তে যে রিস্কেজুলিং অপশনগুলো, সেটা আপনি ডাউন পেমেন্টের কথাটি বললেন। এখন আরও বাকি দুইটি অপশন রয়েছে, যে লোনের মেয়াদ বাড়ানো, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ইন্টারেস্ট পেমেন্ট স্থগিত করা। এই দুইটি অপশন কি হেল্প করবে খেলাপি ঋণের পরিমাণ কমাতে? হ্যাঁ, আমি একটা কথা বলি, এটা ক্লায়েন্টের ম্যাগনিটিউড অফ প্রবলেমের উপর নির্ভর করে আপনি তার মেয়াদটা কতখানি বাড়াবেন, আচ্ছা, তাকে কি সহনীয় পর্যায়ে ইন্টারেস্ট রেটটা ঠিক করে দেবেন কিনা। আলটিমেট আপনার অবজেক্টিভ থাকবে যে রিকভারি অফ ব্যাংকস মানি এবং আপনার ব্যালেন্স শিটটাকে ক্লিনজিং করা। আচ্ছা, একটা ক্লায়েন্ট যদি একেবারে খুব নাজুক অবস্থা থাকে, তাহলে সেখানে আমরা কোনো কোনো ক্ষেত্রে যে ইন্টারেস্ট সাসপেন্স থাকে বা ইন্টারেস্ট মেমোতেও রাখা হয় কোনো কোনো ক্ষেত্রে, সেইগুলি ওয়েভারও চিন্তা ভাবনা করতে পারি। কেন, আচ্ছা, যেহেতু দেখা যায় যে আগে যখন সে পারফর্মিং ছিল তার কাছ থেকে কিন্তু আমরা একটা ইন্টারেস্ট ইনকাম আর্ন করেছি, জি জি জি, সেটাকে আমাকে ক্যালকুলেটেড ওয়েতে কাজ করতে হবে। যে সবার, আমি বলছি ওয়ান সাইজ ফিটস অল, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এবং প্রিভিয়াস কত বছরের হিস্টোরি দেখা যেতে পারে? আগের যখন নর্মাল যখন সিচুয়েশন ছিল, বা 2, 4, 5, 10 বছরও তো একটা ক্লায়েন্ট থাকে, 15 বছর একটা ক্লায়েন্ট ভালো ছিল, হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। অথবা দেখা গেছে বাবা একরকম চালাতো, নেক্সট জেনারেশন যখন আসছে, হেলম অফ দ্য অ্যাফেয়ার রিজিউম করছে, তখন বাবা যে তার যে ফোরফাদারের বা তার যে ফাদারের যে স্পিড ছিল, সেই স্পিড তাদের মধ্যে কাজ করে নেই। অনেক সময় দেখা যায় সাকসেশন প্ল্যান, অর্থাৎ নেক্সট যারা ধরবে তারা ওইভাবে মানে বিজনেসের প্রতি তাদের সেই মাইন্ডসেটটা নেই, যেটা অনেক কারণেই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বড় বড় গ্রুপ ভেঙেও যাচ্ছে। এই যে ভেঙে যাওয়াটা, এখানে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেক দুর্বল হয়ে যায়। আগে যে অবস্থানটা ছিল সেই অবস্থানও থাকে না, কেননা যারা প্রথম দিকে ছিল তারা তো এক পর্যায়ে এইজ ওল্ড কমপ্লিকেশন ভুগে এবং বিজনেস থেকে গ্র্যাজুয়ালি তারা ডিটাচড হয়ে যায়। তখন লিডারশিপে যারা থাকেন তারা কতখানি কম্পিটেন্ট, সেটাও একটা ইস্যু হয়ে দাঁড়ায় বিবেচনা। এই সময় অনেক কারণে, এই সমস্ত কারণেও কিন্তু একটা প্রতিষ্ঠান দুর্বল খারাপ হয়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে ইচ্ছাকৃত যে ইচ্ছাকৃত, এটা কিন্তু আসলে ভেরি মাচ সাবজেক্টিভ। আপনি ইচ্ছাকৃত কিভাবে, এটা দেখতে হবে যে আমি যে টাকাটা দিয়েছিলাম যে পারপাসে, সেখানে সেই পারপাসে ডিপ্লয় করেছে কিনা, এটা আমাকে দেখতে হবে। টাকাটা ডাইভার্ট করে কোথায় নিয়েছে কিনা, এবং তার ট্র্যাক রেকর্ড কি বলে, তার পার্সোনাল ইন্টিগ্রিটি, তার সাপ্লায়ার্স ক্রেডিট ছিল, সেক্ষেত্রে তার মার্কেট ইন্টেলিজেন্স নিয়ে তার কি অবস্থানে ছিল, তার অ্যাকসেপ্টেবিলিটি কেমন, তার মার্কেট রিপুটেশন কেমন, এইগুলি ইস্যুগুলি কিন্তু সাবজেক্টিভ ফ্যাক্টরস বাই নেচার। কোনো কোনো ক্ষেত্রে কোয়ান্টিফাই করাও যেতে পারে, করে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে যে সে উইলফুল ডিফল্টার অর নট। তো উইলফুল ডিফল্টার বোঝা কিন্তু খুব একটা কষ্টের কাজ তাও না, কিন্তু একটা ব্যাংকারই ভালো বুঝতে পারবে যদি সে ডিসপ্যাশনেটলি উইদাউট এনি প্রিজুডিস অ্যান্ড বায়াসনেস সে যদি অ্যাসেসমেন্ট করে কে তার পোর্টফোলিওর উইলফুল ডিফল্টার্স, আর কারা তারা মানে সার্কামস্টেন্সিয়াল কারণে সিচুয়েশন বিয়ন্ড কন্ট্রোলে ছিল, বা ভুল ফোরকাস্টিংয়ের কারণে, বা অ্যাব্রাপ্ট এক্সপানশনের কারণে সে দুর্বল হয়ে গিয়েছে বা খারাপ হয়ে গিয়েছে। এক্ষেত্রে সিটিজেন্স ব্যাংক স্পেসিফিক্যালি যদি আমি বলি, এসব ক্ষেত্রে কি মেকানিজম ইউজ করছে যে ওই উইলফুল যে ডিফল্টার রয়েছে তাদের কাছ থেকে টাকা উদ্ধারের জন্য? না, আমাদের যেহেতু এখনো কোনো ওভারডিউ নাই, ডিফল্টারও নাই, আমাদের ওই কনসার্নটা এখনো নেই। তবে আমরা মনে করি যে কোনো সময় কোনো ফাইন্যান্স করার সময় প্রথম থেকে আমরা দেখি ওভার এবং আন্ডার। ওভার ফাইন্যান্সের জন্য একটা খারাপ জিনিস, আবার আন্ডার ফাইন্যান্স করা ওটাও ঠিক না। আবার আপনি প্রজেক্ট ফাইন্যান্স করছেন, আপনি তাকে অপটিমাম লেভেলে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স করেননি, সেক্ষেত্রে কিন্তু তার যে পরিমাণ সে লিভারেজ ডেট ইনকাম করছে ওটাকে ডেট সার্ভিসিং অ্যাবিলিটিস কিন্তু হারিয়ে ফেলে। সুতরাং এই ইস্যুসগুলো কিন্তু দেখা খুব জরুরি দরকার, কেন অনেক সব ব্যাংকার্সদের আপনার অ্যাসেসমেন্টের ভুলের জন্যই অনেক প্রজেক্ট কিন্তু শুরুতেই স্টিক হওয়ার পথে ধরে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই 2025 সালে খেলাপি ঋণের যে পরিমাণটা আছে সেটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব? না, অবশ্যই এই সমস্ত প্র্যাগমেটিক অ্যাপ্রোচ নিলে অবশ্যই কমিয়ে আনা সম্ভব, এবং ব্রোয়ার্স যদি ট্রেসেবল হয়, তাকে যদি পারসুয়েশন করে নিয়ে আসা যায়, এবং তাকে যেটা কম্প্রোমাইজ ফর্মুলায় নিয়ে এসে যদি এটাকে রিজলভ করা যায়, তাহলে অবশ্যই কমে আসে। এই জন্য অ্যাকশন প্ল্যান নিতে হবে প্রতিটা ব্যাংকে, এবং সেন্ট্রাল ব্যাংকের টার্গেট দিয়ে দেবে যে সমস্ত ব্যাংক খেলাপি ঋণের জন্য একেবারে ভঙ্গুর অবস্থায়, তাদেরকে টার্গেট দিতে হবে, তোমরা এই ইস্যুসগুলোকে এইভাবে ইয়ে করতে হবে, ম্যানেজ করে তারপরে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। যারা দেশে বাইরে পালিয়ে গেছেন,
সেই তারই তো উইলফুল ডিফল্টার্স। জি, তাদের অ্যাসেট কি আছে কি আর না আছে সবগুলি দেখতে হবে। কেন এই যে আপনি বলেন আমাদের একটা অংশ কিন্তু আপনার রিটার্ন অফ লোন, এইটার একটা অংশ কিন্তু দেশের বাইরে চলে গেছে। জি, বিরাট অংশ কিন্তু ডিফল্টেড লোনের একটা অংশ কিন্তু দেশে জি, অবশ্যই 1 লাখ কোটি টাকার উপরে। এখন তো আমাদের আমি মনে করি যে স্ট্রেস অ্যাসেট দিয়ে আমি তো বলি 60 ট্রিলিয়ন টাকার মতো আমাদের খেলাপি জি, সবকিছু মিলিয়ে। জি, তো আমরা তো এখন কথা হলো যে সেই ব্যাপারে সেরকম পদক্ষেপ নিতে হবে, সেগুলি ফিরিয়ে আনতে হবে এবং তাদের যে অ্যাসেট কীভাবে তারা কোথায় কি আছে সেটাও অ্যাসেসমেন্ট করার একটা প্রয়োজন আছে। জি, আরেকটি প্রশ্নে আসি। খেলাপি ঋণ প্রসঙ্গে আপনি জানেন যে ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেশ ভালো এসছে, অনেক ক্ষেত্রে প্রবৃদ্ধি হারও 75%-এরও বেশি, কিন্তু সেই অপারেটিং প্রফিটের পর প্রভিশন রাখতে হয়। প্রভিশন রাখার পর নিট মুনাফাতে প্রভাব পড়বে কিনা এই খেলাপি ঋণের পরিবর্তে যে প্রভিশনটা? হ্যাঁ, অপারেটিং প্রফিট কিন্তু একটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের হেলথ ইন্ডিকেটর না। আচ্ছা, তা বটম লাইনে গিয়ে নেট প্রফিট কি থাকে, দ্যাট ম্যাটার্স মোস্ট। এখন কথা যে আপনি যে স্পেসিফিক প্রভিশন বলেন, তারপরে আপনার জেনারেল প্রভিশন বলে, এগুলো কিন্তু ব্যাংকে হ্যাম্পার্ড করে, ব্যাংকের বটম লাইনে গিয়ে তার ইম্প্যাক্টেড। কারণ আপনি তো আর্নিং অ্যাসেট যেটা সে যে ইনকাম করেন সেটার জন্য কিন্তু আপনার প্রভিশন রাখতে হয় নন আর্নিং অ্যাসেট। একটা এনপিএল এ কিন্তু মাল্টিপ্রন্স নেগেটিভ ইম্প্যাক্ট, অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়ে তার ব্যালেন্স শিটের উপরে। এক্ষেত্রে শতাংশটা বলে দেই, সাবস্ট্যান্ডার্ডে 20%, ডাউটফুলে 50%, ব্যাড লসে 100%, এবং বেস ফর প্রভিশনিং করতে হয়, সেক্ষেত্রে একটু সাশ্রয় হয় অনেক সময়। ধরেন 20%, 100%, এটার মধ্যে আবার ব্যাপারও আছে, ফর্মুলা দেওয়া আছে। যেমন আপনার প্রপার্টি মর্টগেজ রেজিস্ট্রি থাকলে 50%, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকলে যেটা ইজিলি লিকুইডেটেবল সেটা করলে 100% পায়। তো এগুলি করি, তারও ব্যাংক কিন্তু প্রভিশনের রিকোয়ারমেন্টটা অ্যাক্সেস করে এবং প্রভিশন রাখতে হয়। আর আমরা জানি যে প্রভিশন না রাখতে পারলে কোথায় গিয়ে ইম্প্যাক্টেড করে, আলটিমেটলি গিয়ে ক্যাপিটালে গিয়ে ইম্প্যাক্টেড হয়। না, এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় ইম্প্যাক্ট কমিয়ে আনতে হবে, দ্যাট ইজ নো আদার ওয়ে। আর প্রভিশন কিন্তু আমি একটা কথা বলবো, প্রভিশন কিন্তু যে কোনো ব্যাংকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কে ব্যালেন্স শিটটাকে রিং ফেন্সিং করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রভিশন কিন্তু যথাভিত্তিতে রাখা উচিত। কিন্তু এনপিএলস এর পার্সেন্টেজ টলারেন্স ক্যাপাসিটি কোন ব্যাংকের কত সেটা কিন্তু মেজার করা দরকার। টলারেন্স ক্যাপাসিটি বাইরে চলে গেলে সে ব্যাংক কিন্তু ভেঙে পড়তে পারবে না, সে ব্যাংক কিন্তু বাউন্স ব্যাক করার পসিবিলিটি ভেরি থাকেই না বললেই চলে। এবং যেটা আলটিমেটলি তার লিকুইডিটির সমস্যা কিন্তু এই এনপিএল থেকে হয়। কারণ এই টাকাগুলি যদি রিসাইকেল হতো তাহলে তার লিকুইডিটির অনেক অংশ কিন্তু লিকুইডিটি প্রবলেম হতো না, ফ্লোটা বাড়তো। কেননা আপনার ফান্ডের রিসাইকেল হচ্ছে না, তো ফান্ড স্টাক হয়ে গেছে এক জায়গায়। আমরা আশা করব যে আপনি আজকে যে পরামর্শগুলো দিলেন সেগুলো অবশ্যই সেন্ট্রাল ব্যাংক খতিয়ে দেখবেন এবং যেটা অ্যাডজাস্ট করা দরকার সেটি করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের ব্যাংকিং খাতে নানা দিক নিয়ে কথা বলছিলেন সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাসুম। এবার নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।